প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন, রয়েছেন আলফা সানাম, দৈনিক আমার দেশের সহযোগী সম্পাদক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। প্রফেসর খান, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এবার নির্বাচনের অনেকগুলি বৈশিষ্ট্যের মধ্যে একটি নতুন বৈশিষ্ট্য হলো যে প্রচুর তরুণ সংসদ সদস্য প্রার্থী হয়েছেন, এবং এটা কোনো একটি নির্দিষ্ট দলে প্রার্থী হয়েছেন তা নয়, কিন্তু বিএনপির মতো পুরনো দলেও প্রচুর তরুণ প্রার্থী হয়েছেন, জামাতের মতো পুরনো দলেও প্রচুর দলের প্রার্থী হয়েছেন, আর এনসিপিতে সবাই তরুণী। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনকে নিয়ে এই বছর প্রার্থী নির্বাচনকে থেকে কেন্দ্র করে নির্বাচনী ইশতিহার, যদিও এখনও আমরা একটা দল ছাড়া নির্বাচনী ইশতিহার পাইনি, নির্বাচনী ইশতিহার তাদের প্রচারণা সব কিছুর ব্যাপারেই মানুষের আগ্রহ এবং কৌতূহল একটা বিশেষ জায়গায় আছে। কেননা বিগত ফেসিবাদী আমলে মানুষ যেহেতু অন্তত 3টা নির্বাচনে কোনোভাবেই তাদের গণতান্ত্রিক অধিকার চর্চা করার সুযোগ পায়নি, সেই বাস্তবতাতে এই বছরের নির্বাচন যেটি আমাদের সামনে অপেক্ষা করছে, একেবারে দরজায় কড়া নাড়ছে এখন বলতে হবে, এই নির্বাচনে এটা নিয়ে মানুষের যে আগ্রহ, সেই আগ্রহের জায়গার মধ্যে প্রার্থীও একটা গুরুত্বপূর্ণ, নিঃসন্দেহে। এবং আপনি দেখেন যে রাজনৈতিক দলগুলো এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে, সেই রাজনৈতিক দলগুলোর মধ্যে আপনি বিএনপির কথা উল্লেখ করেছেন, জামাতে ইসলামী বা এনসিপি, সব রাজনৈতিক দল, এরা কিন্তু দীর্ঘদিন পর বলতে গেলে একটা নির্বাচনে অংশগ্রহণ করছে। 18 সালে একটা নির্বাচনে তারা অংশগ্রহণ করেছিল। এর বাইরে এই যে একটা দীর্ঘ সময় প্রায় আমরা যদি বলি যে দেড় যুগ তারা এইভাবে নির্বাচনে অংশগ্রহণ করেননি। ফলে প্রত্যেক রাজনৈতিক দলের এই সময়ের মধ্যে যারা তাদের বর্ষিয়ান অভিজ্ঞ রাজনীতিবিদ ছিলেন, অনেকেরই হয়তো পরলোক গমন করেছেন, অনেকেরই রাজনীতিতে এখন অংশগ্রহণ করার মতো শারীরিক সক্ষমতা নেই। ফলে রাজনৈতিক দলগুলো প্রথমত হলো বিকল্প তাদের সামনে না থাকায় তারা ওই অপেক্ষাকৃত নবীন এবং যারা আগে কোনো নির্বাচনে অংশগ্রহণ করেন নাই এমন প্রার্থীদেরকে তারা এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রার্থী হিসাবে মনোনীত করেছেন। আরেকটি বিবেচনা তাদের হয়তো অলক্ষ্যেই কাজ করে থাকতে পারে যে 24-এর যে জুলাই অভ্যুত্থান, সেই অভ্যুত্থান একটা তারুণ্যের, আমরা বলবো যে অংশগ্রহণে সফল অভ্যুত্থান। ফলে তারুণ্যের প্রতি এক ধরনের মানুষের আগ্রহ বা নবীনের প্রতি মানুষের এক ধরনের আগ্রহ তৈরি হয়েছে, এবং এই তরুণদেরকে ভবিষ্যৎ বাংলাদেশের যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলি, নতুন রাজনীতির কথা আমরা বলি, সেটার মুখপাত্র হিসাবে এদেরকে বিবেচনা করা হচ্ছে। তো ফলে রাজনৈতিক দলগুলো তাদের প্রার্থী নির্বাচনে সবাই কম বেশি এই বাস্তবতাটা মনে রাখার চেষ্টা করেছেন। বিএনপির মতো যে বা জামাতে ইসলামীর মতো যে পুরনো রাজনৈতিক দল, তারা প্রার্থী নির্বাচনে অভিজ্ঞ এবং নবীনদের একটা সমন্বয় ঘটানোর চেষ্টা করেছেন, এবং ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এই মানে নবীন এবং অভিজ্ঞদের যদি তারা সুযোগ পান তাহলে সেটাকে তারা কাজে লাগানোর। এর একটা প্রশ্ন, সেটা হলো ধরুন যারা নবীনদের নমিনেশন দিয়েছেন, এবং আমরা জানি যে এই নবীনদের অনেকেই সংসদ সদস্য হয়ে আসবেন, এতে কি রাজনীতিতে কোনো গুণগত পরিবর্তনের ব্যাপার আমরা আশাবাদী হতে পারি? 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর রাজনীতিতে একটা বড় রকমের গুণগত পরিবর্তনের প্রত্যাশা কিন্তু এই দেশের মানুষ করেছিল, কিন্তু এখন পর্যন্ত আমাদের বাংলাদেশের রাজনীতি যে গতিধারায় অগ্রসর হয়েছে সেখানে কিন্তু মানুষ খুব বেশি যে মানে সন্তুষ্ট হয়েছেন বা তাদের আশা আকাঙ্ক্ষার যে খুব বেশি পূর্ণ হয়েছে সেটা কিন্তু আমরা এখন পর্যন্ত জোর দিয়ে বলার মতো অবস্থা আমরা দেখিনি। যে নতুন রাজনৈতিক দলটির কাছে অনেক বেশি প্রত্যাশা ছিল, তারাও প্রত্যাশাটা সেই অর্থে পূরণ করতে পেরেছেন বলে আমরা মনে করি না। ফলে বাংলাদেশের যে গতানুগতিক রাজনৈতিক ঐতিহ্য, এটা একেবারে অব্যাহত আছে আমি এটা বলবো না, এর মধ্যে কিছু নতুন সংযোজন হয়েছে, যেটা আপনি বললেন যে প্রার্থী নির্বাচনের রাজনৈতিক দলগুলোর যে অবস্থান, তার মধ্যেই কিন্তু এর একটা প্রতিফলন আমরা দেখতে পাই। তো এরকম একটা বাস্তবতার মধ্য দিয়ে আগামী দিনে যারা প্রার্থী হয়েছেন, সেই প্রার্থীর মধ্যে যারা নবীনরা যারা আসবেন, আমাদের প্রত্যাশা যে তারা এমন একটা সময়ের প্রতিনিধিত্ব করছেন, বিশ্ব কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে, রাজনীতির যে বৈশিষ্ট্য সেটাও কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে। এখন প্রতিনিয়ত একজন রাজনীতিবিদকে কেবলমাত্র মাঠ পর্যায়ে জনগণের প্রত্যক্ষ নজরদারির মধ্যে থাকতে হয় তা না, এখন আপনাকে প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে গণমাধ্যমের একটা নজরদারির মধ্যেও প্রত্যেককে থাকতে হয়। ফলে একজন ধরেন শেরপুরে একটা দুঃখজনক ঘটনা ঘটে গেছে, সেই ঘটনার মধ্যে
দুই দলের নেতৃত্বের ভূমিকা, এটা কেউ না কেউ একটু রেকর্ড করে ফেলেছিল, তারা আমরা এখন দেখতে পাচ্ছি। তো এই রকম যে আমি কি করছি এখন, সেটা কিন্তু ওয়াচডগের মতো নানা চোখ আমার দিকে এখন আছে, এবং যারা আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দিবেন বা নেতৃত্ব মানে জনগণের আছেন তাদের দিকে থাকবে। ফলে তাদের উপরে যে একটা মানে নজরদারি থাকবে, সেটার ফলে আমি মনে করি যে হয়তো প্রত্যাশিত মাত্রায় আপনি ওভারনাইট কিছু পাবেন না, কিন্তু কিছু পরিবর্তনের স্পর্শ বা ছোঁয়া যে আমাদের রাজনীতিতে আসতে হবে বা আসবে, এতে কোনো সন্দেহ নেই। এটা আমি মনে করি যে এটা আসতেই হবে, এটা সময়ের দাবি, এবং এই দাবিটাকে উপেক্ষা করে কেউ চলতে পারবে না। আপনি এই নির্বাচনী প্রচারণার কলম দেখছি, আমরা প্রতিনিয়ত নির্বাচনী মাঠ নিয়ে আশঙ্কা করছি যে যা আমাদের কাছে প্রত্যাশা। কেন আমরা দেখছি বাংলাদেশের নির্বাচনী ইতিহাস দেখেন, এর আগে কিন্তু আরো অনেক খারাপ ছিল, কিন্তু খারাপ দিয়ে আমি এইটুকুকেও সমর্থন করছি না, কিন্তু আমরা যেটা মনে করছি যে আমাদের প্রত্যাশার জায়গাটা যেহেতু পরিবর্তন হয়েছে, ফলে আমরা একটুও কিন্তু ব্যত্যয়টাকে আমরা মেনে নিচ্ছি না স্বাভাবিকভাবে। ফলে রাজনীতিবিদরা প্রতিদিনই তাদের স্ট্র্যাটেজি চেঞ্জ করছে। আজকে যে কথাটা বলছে, কালকে সেটাকে জনপ্রতিক্রিয়া লক্ষ্য করে পরের দিন আবার আরেকভাবে তারা করছে। তো ইতিবাচক কিন্তু আমি অবশ্যই মনে করি, এবং ফলে আমি মনে করি যে এই তরুণ বা নবীন যারা রাজনীতিবিদরা এই নির্বাচনে অংশগ্রহণ করছেন, তারা যদি নির্বাচিত হয়ে আমাদের পার্লামেন্টে আসতে পারেন, সেই ক্ষেত্রে আমাদের রাজনীতিতে একটা পরিবর্তন, একটা হলো এরা সময়ের প্রতিনিধিত্ব করেন, সেই প্রতিনিধিত্বের প্রকাশ হিসাবে কিছুটা পরিবর্তন তো অবশ্যই আসবে, এবং তবে একেবারে রাতারাতি সব পরিবর্তন হয়ে যাবে সেটা যদি আমরা চিন্তা করি, তাহলে এটা আমাদের বেশি প্রত্যাশা হবে, এবং এই বেশি প্রত্যাশা থাকলে প্রত্যাশাজনিত হতাশাও আমাদের হতে পারে। আলবাজ আনাম আসলে মোটামুটি একটা চিত্র তুলে ধরেছেন প্রফেসর খান, আর প্রফেসর খানের চিত্রটা তুলে ধরার সুবিধাও রয়েছে, উনি সবসময় তরুণদের পরিবেষ্টিত হয়ে থাকেন, উনি তরুণদের মন মানসিকতা যেভাবে বুঝেন বা জানেন, আমার আপনার কিন্তু কোনো না কোনো ক্ষেত্রে গ্যাপ থাকবে, এটা স্বাভাবিক। আপনার কাছে আমার প্রশ্ন যে এবার তরুণদের ভোটার হলো 4,30,00,000, প্রায় 40%। এদের বয়স হলো 18 থেকে 38-এর মধ্যে, এবং এরা আরেকটা এখানে যোগ বৈশিষ্ট্য হলো এরা কেউ অতীতে ভোট দিতে পারেনি বা দেয়নি। এখন এই তরুণরা সামনের নীতি নির্ধারক ভূমিকা রাখতে পারবে কিনা বা থাকবে কিনা, কেউ কেউ বলছে এরা একটা নীতি নির্ধারক ভূমিকা হবে সামনের ইলেকশনে, আপনার কি মনে হয়? একটা হচ্ছে যারা অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্রদের, তাদের একটা রাজনৈতিক দল আছে, এক। দুই নম্বর হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে, বিশেষত বিএনপি এবং জামাত ইসলামীর মধ্যেও অনেক তরুণদেরকে নমিনেশন দেওয়া হচ্ছে, তো তারাও তো তারুণ্যের প্রতিনিধি। আপনার এই যে তরুণদের যে দল, এনসিপির লোক যারা পার্লামেন্টে আসবে, আবার বিএনপি বা জামাত ইসলামীর যে ইয়াংরা আসবে, তারাও তো তারুণ্যকে ধারণ করবে। ফলে স্বাভাবিকভাবেই তাদের যে চিন্তা চেতনা, এই যে বিশেষ করে যে জুলাইয়ের সনদের যে প্রশ্নগুলো আসবে, সেখানে তো তারা অভ্যুত্থানের স্পিরিটটা তাদের মধ্যে অনেক বেশি প্রবল থাকবে। ফলে ভবিষ্যতে নীতি নির্ধারণে অবশ্যই তরুণদের একটা ভূমিকা থাকবে, এটা থাকাটাই স্বাভাবিক। এবং আরেকটা জিনিস হচ্ছে যে নীতি নির্ধারণ তো শুধু এই জনগণের আকাঙ্ক্ষাকেও মূল্যায়ন করতে হবে। এই অভ্যুত্থানের পর কিন্তু দেশের মানুষের মধ্যে, তরুণ তো বটেই, সাধারণ ভোটারদের মধ্যেও অনেক বেশি সচেতনতা তৈরি হয়েছে যে কোনটা তাদের রাষ্ট্রের জন্য ভালো, কোনটা রাষ্ট্রের জন্য মন্দ, কোনটা জাতীয় ঐক্যের জন্য দরকার। এই ইস্যুগুলো অনেক বেশি আলোচিত এবং আলোড়িত হচ্ছে, যেটা অতীতের নির্বাচনগুলোতে কিন্তু হয়নি। অতীতের নির্বাচনগুলোতে শুধুমাত্র রাজনৈতিক দলের মধ্যেই আপনার আলোচনাগুলো হতো, মানে পোলারাইজ হয়ে যেত, নৌকা, ধানের শীষ, দাঁড়িপাল্লা, এইভাবে। এবার কিন্তু এর বাইরেও, প্রতীকের বাইরেও ব্যক্তি নিয়ে আলোচনা হচ্ছে, নীতি নির্ধারণ কোন। দেখেন আগে কিন্তু এই কালচার আমরা দেখি নাই, শুধু নির্বাচনী ইশতেহারগুলোই দেওয়া হতো এবং ইশতেহারগুলো ওইভাবে আলোচিত হয়নি। এবার কিন্তু ডিফারেন্ট হচ্ছে, আপনি পলিসি পেপার হচ্ছে, কোন ইস্যুগুলো নিয়ে আলোচনা হচ্ছে, সাধারণ মানে আপনার রাজনৈতিক দল কোন ইস্যুগুলোতে বেশি ফোকাস করছে, সেখানে ন্যাশনাল ইন্টারেস্ট কতটুকু হচ্ছে, এই যে বহুমুখী আলোচনা, এটা কিন্তু অতীতের নির্বাচনে আমরা দেখিনি। সেই দিক দিয়ে এবারের নির্বাচন একদম অন্যরকম। এবং আমি তো মনে করি যে রাজনৈতিক দলের নেতারা ইতিমধ্যেই জবাবদিহিতার মধ্যে পড়ে গেছেন। আপনি আপনার ব্যক্তি, প্রফেসর খান তো বলছিলেন
যে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত পাল্টাচ্ছে, ওই তো জবাবদিহিতার মধ্যে আসা শুরু হয়ে গেছে। জি জি কারণ হিউজ মানে আপনার যে জন উপস্থিতি সব দলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তারপরে সেখান থেকে আপনার এই যে আপনার ন্যাশনাল ইস্যুগুলো নিয়ে যে ডিবেট হচ্ছে, এটা তো আগে কখনো ছিল না, চিন্তাও করা যেত না। এটা কখনো চিন্তা করে না। আমি তো মনে করি বাংলাদেশ অলরেডি একটা ভালো গণতন্ত্রের পথে যাত্রা শুরু করছে। অনেকে এটাকে হয়তো বলবে যে ব্যক্তি আক্রমণ হয়, কখনো কখনো কাদা ছুরি হয়। আমরা এটা ঠিক কাদা ছোড়াছুরি না করে, এখানে আপনার সাথে একটা যোগ করতে চাই। আপনি কাদা ছোড়াছুরির কথা বলছেন, তো আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে নির্বাচনী প্রচার যখন শুরু হলো তখন এক দলকে আরেক দলকে আক্রমণ করে যে ধরনের কথাবার্তা বলছিল, সেখান থেকে কিন্তু তারা সরে এসছে। তারা আসলে এখন বলার চেষ্টা করছে তারা ক্ষমতা আসলে কি করবে, এটা কিন্তু একটা ইতিবাচক দিক। জি বলছি। হ্যাঁ, এটা ধরেন এই যে মানে আগে তো একটা ঢালাও প্রতিশ্রুতি দেওয়া হতো। আপনি লক্ষ্য করবেন যে আগে দুইটা বা তিনটা দলের মধ্যে থেকে নির্বাচনের আগে এই সেতু করে দেওয়া হবে, এইটা বানানো হবে, এইটা নয়। এইবার কিন্তু আপনি লক্ষ্য করবেন যে প্রতিশ্রুতির অন্য দল এই প্রতিশ্রুতির ক্রিটিক করছে যে এটা তো এইরকম না, এই টাকা কোথা থেকে আসবে, ওইটা দিলে কি হবে, এটা দিয়ে তো জনগণের, অর্থাৎ একটা যে আপনি যে প্রতিশ্রুতিটা দিচ্ছেন এইটা আসলে কতটা গ্রহণযোগ্য বা কতটা মানুষের কাজে লাগবে এবং মানুষ কেন এটাতে এনগেজ হবে, এর পরিবেশটা কিন্তু আপনার আগেই তৈরি হচ্ছে। অর্থাৎ এটা কিন্তু এক ধরনের সচেতনতা। এটাকে মানে আমি ইতিবাচকভাবে দেখতে চাই। এই যে নির্বাচনের আগেই এক ধরনের জবাবদিহিতা এক দল আর এক দলের কাছে করতে বাধ্য হচ্ছে, এই তো গণতান্ত্রিক প্রক্রিয়ার একটা যাত্রা আমরা অলরেডি শুরু করেছি, পরিবর্তন। প্রফেসর খান, যে প্রার্থীর বিষয়টা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এবার মার্কার চেয়েও। এবং আপনি জানেন যে তরুণ ভোটাররা যে জিনিসটা দেখতে চায় যে যিনি তার এমপি হবেন উনি ক্লিন ইমেজ রয়েছেন কিনা, এটা একটা দিক। আর একটা দিক সেটা হলো যে অনেক তরুণী বলার চেষ্টা করছেন দল নয়, আমরা কাজ দেখব, সেই দলের কাজটা কি, কে কোন ধরনের কাজ করবে। দুটো বিষয়, একটা হলো ক্লিন ইমেজ এমপি চাচ্ছে, আর তারা কাজটা দেখতে চাচ্ছে। এটা কিন্তু আপনার সোশ্যাল মিডিয়াতে গেলে টের পাওয়া যায়, বা তরুণদের বক্তৃতা, তাদের আমাদের ডিসকাশন, সব বিষয়ে আমরা স্পষ্ট বুঝতে পারছি। এটাও কিন্তু একটা নতুন উত্তরণ। কি বলবেন? আমাদের যে গতানুগতিক রাজনীতির ধারা থেকে আমরা প্রত্যাশিত মাত্রায় পরিবর্তন ঘটেনি, কিন্তু অলক্ষ্যেই কিন্তু একটা পরিবর্তনের জায়গা তৈরি হয়েছে। আজকে আপনি প্রশ্ন করার প্ল্যাটফর্ম অনেক, আপনি ধরেন গত নির্বাচনগুলোতে সুযোগ ছিল কিন্তু সেই সুযোগকে কাজে লাগানো হয়নি, কেননা যারা ক্ষমতায় ছিল এবং সেই ফসিবাদী শক্তি তাদের রাজনীতির মাঠে কোনো প্রতিপক্ষ না দেখার কারণে তারা নিজেদের মতো করেই নিজেদের হচ্ছে। ফলে মানুষের যে জিজ্ঞাসার জায়গাটা যে প্ল্যাটফর্মগুলোকে ব্যবহার করে করতে পারতো, সেইগুলো কিন্তু হচ্ছে না বা হয়নি। আজকে দেখেন প্রত্যেকটা টিভি চ্যানেল যদি আমরা মনে করি, তারা কিন্তু সারা দেশে প্রার্থীদেরকে ভোটারদের মুখোমুখি করছেন এবং ভোটাররা সেইখানে প্রার্থীদের কাছ থেকে তার কর্মপরিকল্পনা সম্পর্কে জানার চেষ্টা করছেন, বলার চেষ্টা করছেন, প্রশ্ন করছেন। সেটা আপনি দেখেন বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান, তিনিও তরুণদের সামনে স্বপ্রণোদিতভাবেই তিনি উপস্থিত হচ্ছেন এবং সেইখানে তার কাছ থেকে প্রশ্ন ইনভাইট করছেন, তিনি তার পরিকল্পনার কথা বলছেন। একইভাবে আপনি যদি দেখেন যে বড় রাজনৈতিক দলের জোট, যেখানে সেই জোটের নেতৃত্ব জামাতের পক্ষ থেকেও সেটা করা হচ্ছে। এইটা কিন্তু আপনার খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই একটা হলো যে প্ল্যাটফর্মকে ব্যবহার করে ভোটাররা বা বিশেষ করে তরুণরা প্রার্থীদের মানে প্রশ্নের মুখোমুখি করছেন, বা রাজনৈতিক দলগুলো স্বপ্রণোদিত হয়ে সেটা করার চেষ্টা করছেন। আপনি ধরেন টাইম ম্যাগাজিনে তারেক জিয়া একটা সাক্ষাৎকার দিয়েছেন, এই সাক্ষাৎকারটার তো তার একটা রাজনৈতিক উদ্দেশ্য আছে, কৌশল আছে। তিনি এটাকে, টাইম ম্যাগাজিনটাকে একটা বড় প্ল্যাটফর্ম হিসেবে তিনি ব্যবহার করে শুধু বাংলাদেশি ভোটার না, একই সাথে বৈশ্বিক পরিমণ্ডলে যারা বাংলাদেশের রাজনীতির মানে আমরা বলবো যে এক ধরনের খেলোয়াড় হিসাবেও বিভিন্ন সময় কাজ করেন, তাদের কাছেও তিনি নিজেকে, তার বক্তব্যটাকে তিনি উপস্থাপনের করার চেষ্টা করছেন। এইটা কিন্তু আমাদের রাজনীতিতে একটা নতুনত্ব। এবং আগামী দিনে যারা সরকার গঠন করবে, তারা যদি একটা সত্যিকারের নির্বাচনের মধ্য দিয়ে মানুষের জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা যদি হয়, তাদেরকে কিন্তু অব্যাহতভাবে এই প্রসেসের মধ্য দিয়ে যেতে হবে। আর আমাদের তরুণরা যেহেতু প্রশ্ন করতে শিখেছে, প্রার্থীর কাছে, দলের কাছে যে প্রশ্ন করতে শিখেছে, এইটা কিন্তু অব্যাহত থাকবে এবং এইটা একটা রাজনৈতিক দলকে তার নীতি নির্ধারণের ক্ষেত্রে, রাষ্ট্র পরিচালনার জন্য তার কর্মপরিকল্পনা নির্ধারণের ক্ষেত্রে কিন্তু এটা একটা ইতিবাচক মানে ভূমিকা রাখবে।
যে তার দলের পরিস্থিতি আছে বা তার দলের কর্মপরিকল্পনা আছে, আদর্শভিত্তিক কর্মপরিকল্পনা আছে, এর সাথে জনপ্রত্যাশার একটা সংমিশ্রণ ঘটিয়ে তারা কিন্তু এখন কর্মপরিকল্পনা বলেন, নির্বাচনী ইশতেহার বলেন, সেটা প্রণয়নের তারা চেষ্টা করবেন। এই যে প্রফেসর খান, একটা বিষয় আমি আপনাকে জানতে চাই, সেটা হচ্ছে তরুণরা ক্লিন ইমেজ প্রার্থী চাচ্ছে। আপনার দৃষ্টিতে ক্লিন ইমেজ বলতে না, কি বোঝায়? এটা তো তরুণদের চাওয়া না, এটা সবারই এই চাওয়াটা হওয়া উচিত জি। যে আমাদের যিনি প্রতিনিধিত্ব করবেন, আমার যিনি প্রতিনিধিত্ব করবেন, তিনি আমাদের একজন এমন ব্যক্তি হবেন যিনি সৎ হবেন, যিনি তার একটা মানে কি বলবে কমিটমেন্ট থাকবে, তার মধ্যে দেশপ্রেম থাকবে, তার মধ্যে সার্বভৌমত্বের প্রশ্ন থাকবে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে আমাদের যাদের রাজনীতিতে ধরেন যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি রাষ্ট্র ক্ষমতা বা বড় ধরনের দায়িত্ব না পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত তার সততা যাচাই করা পরীক্ষা যায় না। করার কোনো সুযোগ নেই। কিন্তু একটা মানুষ যখন রাজনীতির মধ্য দিয়ে যায়, তার কর্মকাণ্ড সেটাও কিন্তু বোঝা যায় যে তিনি ভবিষ্যতে দায়িত্বপ্রাপ্ত হলে তিনি কি করবেন, এটা কিন্তু লক্ষণ বোঝা যায়। লক্ষণ বোঝা যায়। তো ফলে যতক্ষণ পর্যন্ত প্রার্থী নির্বাচিত না হবে ততক্ষণ পর্যন্ত তার মানে চূড়ান্ত সততার ব্যাপারে আমাদের সার্টিফাই করার প্রশ্ন নেই। কিন্তু তারপরেও একটা মানুষের সাথে ডিল করা, তার যে চলাফেরা, তার মানে কর্মকাণ্ড সামগ্রিকভাবে তিনি কোন পর্যায়ে নৈতিকতাটা ধারণ করেন। আজকে সকালবেলায় প্রসঙ্গক্রমে এটা বলে রাখি যে সকালবেলায় আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৈতিক উন্নয়ন কেন্দ্র বলে একটা সেন্টার আছে, এই সেন্টারের উদ্যোগে একটা ওয়ার্কশপ হয়েছে। সেটার বিষয়টা হচ্ছে যে স্নাতক স্তরের শিক্ষার্থীদের নৈতিক ও মূল্যবোধ সম্পর্কিত শিক্ষা, সেই উদ্বোধন করে আমি এসেছি। সেইখানে এই কথাটাই আমরা বলছি যে ধরেন আজকে আমাদের পৃথিবী তো অনেক এগিয়েছে, বিজ্ঞান, প্রযুক্তি, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশন, পুঁজিবাদ ইত্যাদি নানা রকমের দিক থেকে আমরা এগিয়েছি। অবাধ তথ্য প্রবাহ, যেগুলো এতক্ষণ পর্যন্ত আমরা সব আমার হাতের কাছে আছে, কিন্তু মানব সভ্যতাকে বড় প্রশ্নের মধ্যে ফেলে দিয়েছে যে আমার নৈতিক মানদণ্ডটার জায়গাটা, মূল্যবোধের জায়গাটা কোন জায়গায় আছে। এখন আপনি যদি এই যে দুইটা জায়গায় বলেন, আপনি সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথা বলেন, যত কথাই বলেন, সবকিছু এই দুইটার উপর প্রশ্ন নির্ভর করে। দাঁড়িয়েছে। তো আজকে আমরা একজন প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে তার এই নৈতিক মানদণ্ড, মূল্যবোধ, তার কর্মকাণ্ডের মধ্যে অতীত কিভাবে এটি প্রতিফলিত হয়েছে, এটাও মানুষ বিবেচনা করবে। এবং এই বিবেচনা করা শুধু তরুণদের দায়িত্ব না, যারা ভোট প্রয়োগ করবেন সবারই দায়িত্ব, প্রত্যেকেরই দায়িত্ব। এবং আমরা মনে করি যে এটা তারা করবেন। আলবাসানা, প্রফেসর খান একটা কথা বলেছিল যে তরুণরা প্রশ্ন করতে শিখেছে। দুর্ভাগ্যক্রমে গণমাধ্যম কর্মীদের উচিত ছিল ক্ষমতাধরদের প্রশ্ন করা, সেই জায়গায় তারা নেই। তারা দলবাস, তেলবাস ইত্যাদি নামে তাদেরকে এখন অভিহিত করা হয়। কিন্তু সোশ্যাল মিডিয়ার বদৌলতে তরুণরা প্রচণ্ড মানে খুব কঠিনভাবে, কখনো কখনো নির্মমভাবে প্রশ্ন করতে শিখেছে, যেটা আপনি কিছুটা বলছিলেন, প্রফেসর খানও বলছিলেন, পাল্টাচ্ছে। এই তরুণদের প্রশ্ন করার বিষয়টা অব্যাহত থাকবে তো? আপনি কি আশাবাদী? এখানে দুটো দিক আছে। প্রশ্ন করার আপনার যে ধারাবাহিকতা, এটা অবশ্যই থাকবে। কারণ এত বড় একটা অভ্যুত্থানের যে ইম্প্যাক্ট, আপনি খেয়াল করবেন এই অভ্যুত্থানে যারা পার্টিসিপেট করছে, আপনার এজ ফ্যাক্টরটা দেখবেন যে ছেলেরা আপনার ওই যে নিরাপদ সড়ক আন্দোলন এবং ভ্যাট বিরোধী আন্দোলনে অংশ নিয়েছিল, তারাই কিন্তু ইউনিভার্সিটিতে এসে এই ফ্যাসিস্ট সরকার পতনের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। এবং এই অভ্যুত্থানে স্কুলের বাচ্চা থেকে শুরু করে ইউনিভার্সিটির 9 থেকে ধরা যায় খুব সহজেই। 9 বছর থেকে আসলে শুরু হয়েছে এমন একটা অবস্থা। এই পুরো কয়েক জেনারেশন মধ্যে এক ধরনের রাজনৈতিক সচেতনতা তৈরি হয়েছে। এবং শুধু রাজনৈতিক সচেতনতা বলবো না, এটা দেশ ভাবনা, এই দেশ নিয়ে তাদের চিন্তা, শুধু তাদের কেরিয়ার না, তারা তাদের কেরিয়ারের সাথে, লেখাপড়ার সাথে, তারা এই দেশে থাকলে কি করতে হবে কি করতে হবে না, এই ধরনের একটা চিন্তা শিশুর মানে এই ছোট বাচ্চাদের মনোজগতে থেকেই তৈরি হচ্ছে। এটা কয়েক জেনারেশন চলবে, এই অভ্যুত্থানের প্রভাব থাকবে। ফলে প্রশ্ন রাজনৈতিক নেতাদেরকে এই তরুণদের মুখোমুখি হতেই হবে। এটা হচ্ছে একটা দিক। আরেকটা বলছেন যে আপনি গণমাধ্যমের কথা, আসলে বাংলাদেশের গণমাধ্যম স্বাধীন না। বাংলাদেশের গণমাধ্যম দুইভাবে পরাধীন। একটা হচ্ছে মালিকানার ক্ষেত্র দিয়ে পরাধীন, আরেকটা হলো সাংবাদিকরা নিজেই নিজে মানে পরাধীনতা বরণ করে নিছে, তার মননে পরাধীনতা বা দাসত্ব, স্লেভারি আর কি, একটা দাসত্বের মনোভাব তাদের মধ্যে রয়েছে। এইটা গত 1.5 দশকে যা হচ্ছে, এইটা এখনও তা হচ্ছে। এখানে সাংবাদিকতা কি হলো না হলো এটা বড় বিষয় না। বড় বিষয় হলো এই সাংবাদিকরা
রাজনৈতিক নেতৃত্বকে কলুষিত করতেছে। রাজনৈতিক নেতাদেরকে তার সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই সাংবাদিকতা একটা বড় প্রতিবন্ধকতা হিসাবে হাজির হবে সামনে। যেটা হওয়া উচিত ছিল উল্টোটা, এই তরুণদের সাথে ক্ষমতাকে প্রশ্ন করার কথা ছিল গণমাধ্যমের, কিন্তু গণমাধ্যম প্রশ্ন করা তো দূরে থাক, তারা দাসত্বকে গ্রহণ করছে আর কি। এখন অবস্থাটা এমন দাঁড়াচ্ছে যে রাজনৈতিক নেতৃত্বকে নিজেদের রক্ষা করার জন্য গণমাধ্যমওয়ালাদেরকে বলতে হবে, ভাই তুমি আমার কাছে আসো না, তুমি আমার এই পূজা করিও না, আমি তোমার পূজা চাই না, আমাকে আমার মতো চলতে দাও, তুমি তোমার কাজ করো। কারণ হলো আগামীতে রাজনৈতিক নেতাদেরকে ডুবানোর কাজটা এই গণমাধ্যম করবে। এখন রাজনৈতিক নেতাদেরকেই এ ব্যাপারে সচেতন হতে হবে। এটা দুর্ভাগ্যজনক ব্যাপার। এটা বাংলাদেশের গণমাধ্যম শুধু নয়, বাংলাদেশের ডেমোক্রেসির জন্য একটা মহা আতঙ্কের বিষয়। কারণ সংবাদপত্রকে বলা হয় ফোর্থ স্টেট, কিন্তু এটা তো একটা উল্টা হয়ে গেছে আর কি। আমরা একটা জিনিস দেখছি যে আমরা যারা সিভিল সোসাইটি বলি, কথিত শব্দটা ব্যবহার করলে কিন্তু ভালো হয়, তারাও কিন্তু একই রাস্তায় নেমে পড়ে। অবশ্যই তাদের ভূমিকাও একই রকম। এটার একটা কারণ আছে, এই সিভিল সোসাইটি যেহেতু ১.৫ দশকে বিগত সরকারের সব ধরনের অপকর্মের এক ধরনের বৈধতা দিয়েছে, ফলে তাদের মধ্যে এক ধরনের আপনার ভয়, শঙ্কা এবং ওই যে পূজার মানসিকতা তাদের মধ্যে গেড়ে বসেছে। তো তারা এখন দেখে যে ক্ষমতা কোন দিকে, ও তারা এখন ক্ষমতার কাছাকাছি যেতে চাচ্ছে আর কি। কারণ তাদেরকে তো একটা প্রশ্নের মধ্যে, জবাবদিহিতার মধ্যে তাদেরও আসা উচিত। তারা যে গত ১.৫ দশক ধরে এই ফ্যাসিজমের সহায়ক শক্তি হিসেবে কাজ করলো, তাদের তো একটা অ্যাকাউন্টেবিলিটি দরকার। তো এই অ্যাকাউন্টেবিলিটি থেকে রক্ষা পাওয়ার জন্য তারা এখন ক্ষমতা যেদিকেই ওই দিকেই হেলে পড়ছে আর কি। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান, রয়েছেন দৈনিক আমার দেশের সহযোগী সম্পাদক আলফাজ আনাম। প্রফেসর খান, আবার তরুণদের প্রসঙ্গে আসি। আপনি নিশ্চয়ই দেখেছেন তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি গতকাল তাদের ৩৬ দফা অঙ্গীকার ব্যক্ত করেছে, ইশতেহারে বলা যায়। আপনি নিশ্চয়ই সেটি দেখেছেন। আপনিই বলুন কেমন হয়েছে বা কি ধরনের আপনার প্রতিক্রিয়া? আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক জোট এবং দল তারা আছে, তাদের নির্বাচনী ইশতেহার আমরা আশা করি ২-১ দিনের মধ্যে সব রাজনৈতিক দলের ইশতেহারই আমরা পাবো। ৩রা ফেব্রুয়ারির মধ্যে হয়ে যাবে, সবারই নির্বাচনী ইশতেহার পাবো। এবং প্রথম যে আনুষ্ঠানিক নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়েছে সেটি হচ্ছে জামাত জোটের অন্যতম শরিক দল এনসিপি, তারা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। তবে অন্য রাজনৈতিক দলগুলো নির্বাচনী ইশতেহার না ঘোষণা করলেও, বিশেষ করে বিএনপি এবং জামাতে ইসলামী, বিএনপি জানেন তারা তাদের এই নির্বাচনী ইশতেহার মূলত তাদের ৩১ দফারই প্রতিফলন ঘটবে বলে আমার ধারণা। এবং সেখানে তারা ওইগুলোকে আরেকটু কনসাইজ ফর্মে নিয়ে এসে ৮ দফা কর্মপরিকল্পনা নিয়ে মাঠে এখন কথা বলছেন, এবং সেইগুলো আরও ভিন্ন আঙ্গিকে আমার ধারণা যে তাদের নির্বাচনী ইশতেহারে যাবে। জামাতে ইসলামীও ইতিমধ্যে আপনারা তাদের একটা পলিসি সামিট করেছেন, এবং সেই পলিসি সামিটে তারাও ৩১ দফা একটা কর্মসূচি সেখানে তারা হাতে নিয়েছেন, এবং সরাসরি না গেলেও কোনো না কোনোভাবে তাদের নির্বাচনী প্রচারণায় সেখানে যে কথাগুলো বলছেন সেগুলো তুলেছেন, এবং এর একটা বহিঃপ্রকাশ আমার ধারণা তাদের নির্বাচনী ইশতেহারে থাকবে। এনসিপি প্রথম কালকে তারা তাদের ৩৬ দফা কর্মসূচি নির্বাচনী ইশতেহার তারা ঘোষণা করেছেন, এবং এই নির্বাচনী ইশতেহারে আমরা যেটা দেখেছি সেখানে
তাদের যে দফাগুলোর মধ্যে আমরা যদি মোটা দাগে ভাগ করি তাহলে বা বিশ্লেষণ করি, তিনটা জিনিস এখানে আছে। একটা হলো রাষ্ট্রকেন্দ্রিক তাদের ভাবনা, নাগরিক ভাবনা। আরেকটা হলো শাসন সংস্কার কিভাবে আছে, এবং ভবিষ্যতে রাষ্ট্র কাঠামোতে তারা তরুণদের কিভাবে যুক্ত করবে, এই বিষয়গুলোকেই মূলত প্রাধান্য দিয়ে তারা তাদের কর্মসূচিটা ঘোষণা করেছেন। এবং সেই কর্মসূচির মধ্যে তাদের যে রাজনৈতিক দলীয় আদর্শ, যেটি ইতিমধ্যে আত্মপ্রকাশের সময় তারা বলেছেন, তার কিন্তু একটা বহিঃপ্রকাশ এখানে আছে। এবং এইখানে তারা এমন একটা রাষ্ট্র পরিকল্পনার কথা বলেছেন যেখানে প্রথমেই হলো যে জুলাই সনদ, যদিও সেই সনদে তারা স্বাক্ষর করেননি, কিন্তু সেই সনদ বাস্তবায়নের জন্য যে গণভোটটি অনুষ্ঠিত হচ্ছে সেই গণভোটের পক্ষে তারা বলেছেন। এবং এই জুলাই সনদের যে বিষয়গুলোর সাংবিধানিক রূপ এবং আইনগত ভিত্তি দেওয়ার প্রয়োজনীয়তা আছে, সেইগুলোর জন্য তারা একটা স্বাধীন কমিশন গঠনের কথা তারা সেখানে, না এটা একটা স্বাধীন কমিশন। আর ট্রুথ কমিশন যেটা বলছেন, ট্রুথ মানে রিকনসিলিয়েশন এন্ড ট্রুথ কমিশন, সেটা হলো একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ, যে আমাদের ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের জন্য সেইখানে তারা একটা রিকনসিলিয়েশন এন্ড ট্রুথ কমিশন সেখানে, বা জুলাই যে ঘটনা, বিডিআর বিদ্রোহ, তারপরে আরও কতগুলো যে ঘটনা আছে, শাপলার ঘটনা, সেগুলোর বিচার প্রক্রিয়া, সেগুলোর জন্য তারা বলেছেন। এবং তারা রাজনীতিকে যে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের বাইরে নাগরিক কেন্দ্রিক রাজনীতির একটা প্রতিশ্রুতি তারা তাদের এই ইয়েগুলোর মধ্যে দেয়। দুর্নীতির বিরুদ্ধে তারা জিরো টলারেন্স এর কথা বলেছেন, একটা সুষম ন্যায়ভিত্তিক সুশাসন ভিত্তিক রাষ্ট্র এবং সমাজ গঠনের কথা বলেছেন। এবং এইগুলো এনসিপির যে দলীয় আদর্শের জায়গাটা আছে, সেখানে নারীর ক্ষমতায়নের কথা তারা বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন, তরুণদের জন্য কর্মসংস্থান সেইগুলো, এবং তরুণদেরকে ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনায় কিভাবে অন্তর্ভুক্ত করা যাবে সেইগুলোর কথা তারা সেখানে বলেছেন। এবং এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের আগামী দিনের রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ আমি বলে মনে করি। তবে কিছু বিষয়ে আমার কাছে মনে হয়েছে যে কিছু সীমাবদ্ধতা সেখানে আমি সেটাও জানতে চাই। হ্যাঁ, তারপর এটার মধ্যে হলো যে আগামী দিনে আমাদের একটা বড় চ্যালেঞ্জ হলো অর্থনৈতিক চ্যালেঞ্জ। এটা হলো আমাদের অভ্যন্তরীণ এবং বৈশ্বিক বাস্তবতার মধ্যে এই অর্থনৈতিক চ্যালেঞ্জের কথা বলে, শিক্ষার কথা, স্বাস্থ্যের কথা, জিডিপির 5% বলা হয়েছে, কিন্তু আজকে আমাদের বাংলাদেশের ইয়ার জন্য দেখেন এতগুলো সরকার, এই যে বর্তমান সরকার রাষ্ট্র মেরামতের জন্য এত কমিশন গঠন করলেন, শিক্ষা কমিশন গঠন করলেন, অথচ আমাদের রাষ্ট্রের একটা সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য শিক্ষা খাতের খুবই জরুরি ছিল, এটা করে না। তারা ওইখানে বলেছেন যে জিডিপির 5% তারা রাখবেন, স্বাস্থ্য খাতের কথা 5% বলবেন, কিন্তু যে বিষয়গুলো স্পষ্টভাবে এবং আরও গুরুত্ব পেতে পারত সেটা হলো এই বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করে আগামী দিনে তারা রাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থাটাকে কিভাবে ঢেলে সাজাবেন, আমাদের শিক্ষা এবং স্বাস্থ্য নিয়ে তাদের আরও মানে এটা। আরেকটা হলো যে একটা সার্বিক, এইগুলো নিয়েই তো একটা সার্বিক রাষ্ট্র কাঠামো, সেই রাষ্ট্র কাঠামোর ব্যাপারে তাদের চিন্তনের আরও যদি স্পষ্টতা আসতো, সুস্পষ্টভাবে তারা তাদের বক্তব্য, সেটা কিন্তু মানুষ প্রত্যাশা করেছিল। কিন্তু তারপরেও আমি বলবো যে তাদের তারুণ্যের ভাবনা সম্বলিত যে ইশতেহার তারা নির্বাচনী করেছেন, সেটা তারা পরবর্তীতে মানে বাস্তবায়নের অঙ্গীকার যেটি তারা করেছেন, এইটার মধ্য দিয়ে একটা রাষ্ট্রের যদি ভবিষ্যতে তারা রাষ্ট্র পরিচালনার অংশীদার হতে পারেন, দুই একটা বিষয় হয়তো তাদের যেহেতু জোটবদ্ধ অবস্থায় আছেন সেখানে সীমাবদ্ধতা তৈরি হতে পারে কিছু, কিন্তু আমি মনে করি মোটা দাগে যে তারা যে বিষয়গুলো বলেছেন সেই বিষয়গুলো আগামী দিনের রাজনীতিতে আমাদের জন্য ইতিবাচক কিছু ইঙ্গিত আমাদের জন্য বা সেখানে উপস্থাপন করেছেন বলে আমি এটা মনে করি। আলবাজ আনাম, আমি জানি যে আপনি গতকাল সেই অনুষ্ঠানটিতে ছিলেন, আপনার কাছে আমরা জানতে চাইব যে তাদের ইশতেহার কি এমন হয়েছে আপনার মনে হয় যে প্রতিপক্ষ রাজনৈতিক দল চাপে পড়তে পারে? তাদের ইশতেহারটা প্রতিশ্রুতির চেয়ে পুনর্গঠনের দিকে বেশি জোর দেওয়া হয়েছে। তারা অন্য রাজনৈতিক দলের মতো বড় কোনো প্রতিশ্রুতি দেননি। তারা বড় দিকটা হচ্ছে রাষ্ট্র একটা কিভাবে তারা রাষ্ট্র গড়তে চান জুলাই পরবর্তী বাংলাদেশ, সেটার একটা রিফ্লেকশন এসেছে তাদের ইশতেহারে। আর কিছু কিছু ইনোভেশন, নতুন তারা কিছু বক্তব্য, যেমন ধরেন 4টা বিষয়ের উপর আপনার বর্ণনা দিয়েছিলেন আর কি, 36 দফার বাইরেও। যেমন আপনার লেখাপড়ার বিষয়টা, যে শিক্ষার বিষয়ে তারা বলছেন যে স্নাতকোত্তর পরে যে যারা বের হয়ে আসবেন তাদের একটা ইন্টার্নশিপের ব্যবস্থা থাকবে, যাতে কর্মক্ষেত্রে তাদের সুযোগ হয়, মানে প্রশিক্ষণের মধ্য দিয়ে, এরকম একটা ইনোভেশন ছিল। এবং তাদের
খুব ইম্পর্টেন্ট ছিল, তারা ডিফেন্সের ব্যাপারে প্রতিরক্ষার ক্ষেত্রে তারা একটা নতুন ধারণা নিয়েছে আর কি, যে আরও বিপুল সংখ্যক তরুণকে সামরিক শিক্ষা দেয়া বা একটা বিশেষ বাহিনী গঠন করা, এবং রিজার্ভ বাহিনী, রিজার্ভ বাহিনী, এবং মিসাইল স্টেশন, আর একটা হচ্ছে ইউএভি, আটটা এইটা এই অন্য দলগুলো এখনও ইভেন বিএনপি বা জামাত যে পলিসি সাবমিট করছে, পলিসি পেপার দিয়েছে, সেখানে কিন্তু প্রতিরক্ষার বিষয়টি জোরালোভাবে তুলে ধরা হয়নি। এটা এনসিপির একটা নতুন, আমি বলবো যে নতুন প্রতিরক্ষা ভাবনার দিকটা তারা তুলে নিয়ে আসছে। সেটা তরুণদের আপনার যে আন্দোলনের পর যে কেমন বাংলাদেশ তারা চায়, সেটাই কিন্তু তারা ওই ইশতেহারে ফুটে উঠেছে। আর অন্য রাজনৈতিক দলগুলো যারা, যদিও মানে বিএনপি এবং জামাত যেহেতু এখনও ইশতেহার দেয় নাই, কিন্তু পলিসি পেপারে কিন্তু তারা জনগণকে কি দিতে চান, জনগণের জন্য কি করতে চান, এই যে প্রতিশ্রুতিমূলক বক্তব্য বেশি আসছে, কিন্তু এনসিপির ক্ষেত্রে সেটা আসেনি। এটা একটা বড় বৈশিষ্ট্য। মূল পার্থক্য দাঁড়াচ্ছে তারা রাষ্ট্র সংস্কারটা চাচ্ছে বেশি, রাষ্ট্র সংস্কার। আর অন্যান্য রাজনৈতিক দলগুলো মানে যদিও না মানে ইশতেহার যদিও দেয়নি, কিন্তু আমরা তাদের কথাবার্তা বলছি, বুঝতে পারছি যে তারা প্রতিশ্রুতির দিকে বেশি গুরুত্ব দিচ্ছে। আপনার কাছে আরেকটি প্রশ্ন, সেটা হলো যে এনসিপি যেহেতু জামাত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের একটি শরিক দল, এনসিপি নারী ক্ষমতায়ন কর্মসূচির সঙ্গে জামাতের নীতির কোনো সামঞ্জস্য হবে কিনা বা সাংঘর্ষিক হতে পারে কিনা। আরেকটা বিষয় সেখানে কিন্তু নতুন যোগ করেছে তারা, 16 বছর বয়সে তারা ভোটাধিকার চেয়েছে। নারীর ক্ষমতায়ন নিয়ে এনসিপির সাথে জামাতের খুব কোনো বিরোধের আমি কারণ দেখছি না, কারণ জামাত তো নারীর ক্ষমতায়নের বিরুদ্ধে কোনো অবস্থান নেননি। কারণ জামাতের যে পলিসি সামিট হয়েছে, আমি সেখানেও ছিলাম, সেখানে কিন্তু নারীর ক্ষমতায়ন, কর্মসংস্থান বৃদ্ধি, এগুলো নিয়ে নারীরাই পেপার উপস্থাপন করছে সেখানে, এবং সেটা খুব যথেষ্ট প্রশংসা করার মতোই তাদের আপনার প্রেজেন্টেশন ছিল। এখন নারীর ক্ষমতায়নের বিরুদ্ধে জামাতের নেতৃত্ব কিন্তু এখনও কোনো কিছু বলেন নাই। একটা ডিবেট হয়েছে জামাতের আমিরের আল জাজিরা একটা ইন্টারভিউ নিয়ে, যে জামাতে ইসলামীর নেতৃত্বে, প্রধান নেতৃত্বে আর কি নারী আসতে পারবেন কি না। এইটা বাংলাদেশের রাজনীতিতে খুব বড় ইস্যু না, কারণ আপনার ধরেন ওয়েস্টেও কয়টা দেশে রাষ্ট্রপ্রধান হিসেবে নারী আসছে। এখানে মৌলিক যেগুলো ইসলামের শরিয়াগত কিছু দিক থাকতে পারে, আমি সেগুলো জানি না, যেহেতু আমি ধর্মতাত্ত্বিক বিষয় জানি না, কিন্তু এইটা বাংলাদেশের পলিটিক্সে নারীর ক্ষমতায়নের জন্য সরকার প্রধানই হতে হবে, এটা তো কোনো জরুরি বিষয় না। প্রশ্ন হচ্ছে সরকার প্রধান না, দলীয় প্রধান বা সরকার প্রধান হতে হবে, এটা তো না। বিষয় হলো পার্টিতে নারীর প্রেজেন্টেশন, মানে আপনার পার্টিসিপেশন আছে কিনা, সেইটা বিএনপি তো আছে, জামাত ইসলামী তো আছে। আপনি খেয়াল করেন যে বিএনপির তে আপনার এবার 4%, মানে 10-11 জন আছে আর কি 300 জনের মধ্যে। দুর্ভাগ্যজনক এরা সবাই পুরুষ কোটায়, কিন্তু 3-4 12 জন, 3.5%, বলেন গড়ে 12 জন। এটা দুর্ভাগ্য না, আমি বলবো যে নারীদের নির্বাচন করার ক্ষেত্রে বাংলাদেশের আর্থসামাজিক দিকগুলো বিবেচনা করতে হবে। আপনি 4 লক্ষ, একটা করে কনস্টিটিউশনে 4 থেকে 5 লক্ষ ভোটার থাকে, তাদের কাছে আপনার ভোটারদের কাছে আপনার পৌঁছানোর জন্য এবং বিশাল যে কর্মযজ্ঞ, তার জন্য যে প্রস্তুতি দরকার, এইটা রাজনৈতিক দলের ভেতরেই যদি নারীর অংশগ্রহণ না বাড়ে, আপনি প্রার্থী করবেন কিভাবে? আপনার তো জনতার সাথে তো প্রার্থীর একটা সম্পৃক্ততা লাগবে। আমরা মুখে অনেক এখানে বসে বলতে পারি যে কেন 50 জন নারী ক্যান্ডিডেট নাই। কথা হলো 50 জন নারী কি নির্বাচন করার জন্য প্রস্তুত আছে রাজনৈতিক দলগুলোতে? তা তো নাই। তারা জোর করে কি দেবে? কিভাবে দিবে? আপনার কিন্তু নির্বাচন করার ক্ষেত্রে কিন্তু অনেকগুলো উপাদান আগে। একটা হলো কমিটিতে থাকা, হ্যাঁ, রাজনৈতিক দলের মধ্যে 100-200 নারী থাকা, আর একটা হচ্ছে নির্বাচন করার মতো মানসিক এবং জনসম্পৃক্ততা। যা আমরা ওই প্রসঙ্গে থাকি, আপনাকে আরেকটা বিষয় জানতে চেয়েছিলাম যে 16 বছর বয়সে ভোটাধিকার দেওয়ার প্রস্তাব যে দিয়েছে, আমরা তো এখন 18তে আছি। জি, 16 বছরে ভোটাধিকার, এইটা এনসিপিকে ব্যাখ্যা করতে হবে যে তারা কেন 16 বছরটাকে, এটা কিন্তু ব্যাখ্যা দেওয়া হয়নি, তারা একটা দাবি জানাচ্ছে 16 বছর থেকে। প্রফেসর খান, এখানে একটা প্রশ্ন এসছে বড় আকারে, সেটি হলো যে ধরুন জামাতে ইসলামের নেতৃত্বাধীন নির্বাচনে জোটের শরিক দল হলো এনসিপি। এখন
এনসিপির একটা ইশতেহার তারা দিয়েছে, জামাতও একটা ইশতেহার দিবে, এবং অনেক বিষয়ে তাদের মধ্যে আলাদা দৃষ্টিভঙ্গি প্রকাশ পাবে বলে আমরা ধারণা করছি। এখন প্রশ্ন উঠতেই পারে, সেটি হলো যদি এই জোট সরকারে আসে বা ক্ষমতায় আসে বা বিজয়ী হয়, তাহলে এদের মধ্যে ঝামেলা হবে কিনা। এই জোটটি যখন গঠিত হয় এবং বিশেষ করে এনসিপি যখন এই জোটের সাথে যুক্ত হয়েছিল, এনসিপির অভ্যন্তরে এই নিয়ে প্রচন্ড রকমের একটা বিরোধ হয়েছে এবং অনেকে দল থেকে চলে গেছে। তাসনিম জারার মতো প্রার্থীর কথা আমরা জানি। এবং সেইখানে এটার ব্যাখ্যায় যখন প্রশ্নের যখন মুখোমুখি হয়, তরুণরাও কিন্তু অনেকেই দারুণভাবে প্রশ্ন করেছে, তখন এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে যে জামাতের সাথে আমাদের যে জোট হয়েছে, এই জোটটা একেবারে একটা ইলেকশন অ্যালায়েন্স, এর সাথে কোনো আদর্শগত আমাদের কোনো মানে এটা জোট বলা যাবে না, একটা ইলেকশন অ্যালায়েন্স। আপনি দেখেন এই জোটে যুক্ত হওয়ার আগে এনসিপির শীর্ষ নেতৃত্ব জামাত সম্পর্কে তাদের যে বক্তব্যগুলো, এখন এইগুলো আমাদের সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে যে কি ধরনের মন্তব্য তারা করেছিলেন এবং কি ধরনের মন্তব্য করেছেন। এবং এনসিপিতে জায়গা হতে পারত, কিন্তু যুক্ত হন নাই, যদিও তিনি বলেছেন যে জামাতের সাথে যুক্ত। মাহফুজ আলম কালকেও কিন্তু একটা বক্তব্য তিনি রেখেছেন। তো আমার কাছে মনে হচ্ছে যে এই যে আজকে নির্বাচনের এনসিপি যে গতকাল আমাদের ইশতেহার দিয়েছে, সেখানে নারীদের ব্যাপারে তাদের যে অবস্থান, সেই অবস্থান নিয়ে জামাতের যে মানে অবস্থান, সেটার সাথে কিন্তু একটা মৌলিক পার্থক্য তাদের আছে। এবং শুধু তাই না, এনসিপির আরও অনেক ইস্যু যেগুলো তারা তুলেছেন, ভবিষ্যতে সেইখানে জামাত সেগুলো মানবে। আমাদের বাংলাদেশের মতো একটা দেশ যেখানে প্রতিরক্ষার ব্যাপারে আমরা বহুদিন ধরে বলছি যে প্রতিরক্ষা খাতে ব্যয় কমাতে হবে, আমাদের প্রতিরক্ষা খাতে অপ্রয়োজনীয় প্রচুর ব্যয় আমাদের এখানে হয়, কারণ তাদের যে সুযোগ সুবিধা দিয়ে পড়ছি সেই তুলনায় আমাদের এই প্রতিরক্ষা খাতের যারা আছেন তাদের নিয়ে অনেক রকমের কথা হয়। তো সেইখানে আজকে তারা বলেছে যে আরও অর্ধেক সংখ্যক রিজার্ভ ফোর্স তৈরি করবেন, আমাদের ওই যেটা বললেন যে স্টেশন তৈরি করা হবে। জামাত এটার সাথে একমত হবে কিনা আগামী দিনে, সেটা নিয়ে আমাদের প্রশ্ন আছে। তো ফলে এই ইশতেহারের সব বিষয়ে তাদের শরিক দল, বড় দল যেটি আছে, সরকার গঠন করলে তারাই তো দিবে। এনসিপির মাত্র 30-32 জন প্রার্থী আছে, সেখানে যদি খুব বড় সংখ্যক তারা বিজয়ী হয়ে আসবে বলেও আমরা ধারণা করি না। ফলে এই শরিক দলের মধ্যে থেকে প্রধান যে দল আছে তাদের আদর্শ এবং নীতি নির্ধারণের ক্ষেত্রে তারা খুব বেশি প্রভাব বিস্তার করে ফেলতে পারবে, এটা ভাবনার কোনো কারণ নাই। এটা একটা নির্বাচনী সমঝোতার মধ্য দিয়ে আছেন। এবং আমরা অতীতেও দেখেছি যে নির্বাচনী জোটের মধ্যে আপনারা এই যে একেবারে মানে আমরা বলবো যে এর আওয়ামী লীগের আমলে যারা মহাজোটের শরিক দল ছিল, তাদেরকে কত অভিমান আমরা করতে দেখেছি, কত কিছু করতে দেখেছি, এবং আওয়ামী লীগের এই কর্মকাণ্ডের দায় তারা নিচ্ছেন না, এই ধরনের বক্তব্য কিন্তু জোট থেকে কেউ কিন্তু বের হয়ে যান নাই, সেই ক্ষমতার ভাগাভাগির মধ্যে আছেন। ফলে আগামী দিনে এই আদর্শগত কিছু বিরোধ ভিন্নতা তাদের হতে পারে, কিন্তু ক্ষমতার কাঠামোর বলয়ের বাইরে কেউ চলে যাবেন কেউ যদি হয়, এটা আমি মনে করি না। কারণ বাংলাদেশে এই আদর্শিক রাজনীতি চর্চার জায়গা এখনো আমরা তৈরি করতে পারি না। যে যদি তাই হতো তাহলে এনসিপি জামাতের সাথে যেত না। এবং এনসিপির আজ এইবার একটা বড় ছিল যে তারা 300 আসনে নিজেদের প্রার্থিতা ঘোষণার মধ্য দিয়ে সমগ্র বাংলাদেশ ব্যাপী তাদের একটা মানে বিকল্প রাজনীতির প্রস্তাবনা এটা নিয়ে। এখন আপনি ধরেন 30-31-এর বাইরে তো তাদের আর কোনো জায়গা নেই কথা। মানে প্রফেসর খান একটু বলুন তো, জামাতের সঙ্গে এনসিপির যাওয়ার সমস্যা কোথায়? না, আমি তো সমস্যার কথা বলছি না। আমি জামাত এমন একটি দল, না আমি আওয়ামী লীগও গেছে, বিএনপিও গেছে, সবাই গেছে। না 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 না, জামাত সবার সাথে গেছে, জামাত সবার সাথে গেছে, হ্যাঁ দুটোই আছে। জি জি, সবাই বলছি। কিন্তু এনসিপি তো আপনি পুরনো বন্দোবস্তের রাজনীতির ধারার বাইরে যাওয়ার প্রতিশ্রুতি আমাদের দিয়েছিল। তো সেইখানে যদি আমি এই কথা বলতাম, বিএনপির সাথে গেলেও এটাই বলতাম, যে কারণ আপনারা ওই সারা দেশে আমাদের যে আশা জায়গা নিয়ে একবার এই টক শোতে বলেছিলাম যতদূর মনে পড়ে, হ্যাঁ, যে যদি এনসিপি নিজে ইলেকশন করে নির্বাচিত না হলেও তারা কিন্তু সারা দেশে একটা সংগঠন দাঁড় করাতে পারবে। এবং আগামী দিনে আমাদের সামনে একটা এই যে আমরা দ্বিধারার রাজনীতি, ত্রিধারার রাজনীতি থেকে কিন্তু এখন দ্বিধারার রাজনীতিতে প্রবেশ করছি, আবার ফিরে আসলাম। এবং ত্রিধারার রাজনীতিতে তারা কিন্তু একটা মাইলফলক অবস্থান তৈরি করতে পারতেন, কিন্তু এইটা হবে না তাদের। এবং আপনি বড় দলের ছত্রছায়ায় যখন কোনো ছোট দল যায়,
তখন কিন্তু নিজেদের অস্তিত্ব অনেক সময় প্রশ্নের মুখোমুখি হয়। হ্যাঁ, এটা এবারে আমরা না। বাংলাদেশের ইতিহাসে অনেক সময় না, দেখেছি। প্রফেসর খান এবার কিন্তু আরো বেশি প্রত্যক্ষ প্রমাণ আমরা দেখেছি। জি। শুধু মার্কার কারণে কোন কোন দলের নেতারা তাদের তাদের দল বিলুপ্ত করে গেছেন, জি। এটাও তো আমরা দেখেছি। হ্যাঁ, প্রফেসর খান, কিন্তু এটা কিন্তু কোনোভাবেই আমাদের কাছে প্রত্যাশিত হয়নি। এবারের ইশতেহারে আমরা লক্ষ্য করছি যে সব দল কিন্তু গতানুগতিক ইশতেহারে যাওয়ার ব্যাপারটাকে রিস্কি মনে করছে। এটা একটা পজিটিভ দিক। এবং আরেকটা দিক হলো যে এই পরস্পরের মধ্যে একটা চাপ তৈরি হয়েছে, কে কেমন ইশতেহার দেয়। অতীতে কিন্তু এত হয়নি। জি, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? এটাও আমরা দেখব যে রাজনীতির জন্য যারা রাজনীতি করছেন তারা যে যেন তেন কিছু আমাদেরকে বলে, ছেলে বোলানো গল্প বলে আমাদের পার পেয়ে যেতে পারবেন, এইটার জায়গা থেকে তৈরি হচ্ছে। যেমন ধরেন একটু আগে উনি বলেছেন যে অন্যান্য রাজনৈতিক দল, যে বড় রাজনৈতিক দলগুলো, সেগুলোর মধ্যে তাদের প্রতিশ্রুতিটা বেশি থাকে। আর এনসিপি করেছে রাষ্ট্র সংস্কারের বিষয় বা পুনর্গঠন। এটা এনসিপির একটা জায়গা আছে, তাদের একটা সুবিধাজনক জায়গা আছে। এনসিপি এইবার জানে যে তারা যে পরিমাণ প্রতিনিধি এখানে দিয়েছে, রাষ্ট্র যদি গঠন করতে হয়, মানে সরকার গঠনের পর্যায়ে যদি আসেন, তাহলে তারা এখানে মুখ্য নিয়ামকের ভূমিকা পালন করবেন না। কিন্তু বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে এটা আছে যে বাংলাদেশের মানুষের মনস্তত্ত্ব আছে যে আমি কি পাবো। আপনি এই যে বলেন না, অনেক সময় বলেন না ম্যাক্রো অর্থনীতি আমি বুঝি না, আমার দৈনন্দিন পেটে চাপ পড়ে কিনা এটা আমি বুঝি। ফলে রাজনীতিবিদদের ওই পেটে চাপের কথাটা বেশি চিন্তা করতে হয়। এখন জামায়াত এবং বিএনপি তাদের যদি নির্বাচনী ইশতেহার আসবে, সেইখানে একেবারে সঙ্গত কারণে তাদের মধ্যে কিন্তু প্রতিশ্রুতির অনেক বাক্য থাকবে, যেভাবেই ঘুরিয়ে পিছিয়ে বলুক না কেন, যেটা জনগণকে সরাসরি স্পর্শ করবে যে আমি এটা করলে কি পাবো, আমার কি পাওয়ার একটা সম্ভাবনা আছে, এগুলো বিবেচনা করবে। তারপরেও আমরা বলবো যে এই বিষয়গুলো তো থাকবেই, কিন্তু আমরা যে পর্যায়ে একটা রাষ্ট্র বা যে পর্যায়ে একটা নির্বাচনের দিকে যাচ্ছি, সেখানে কিন্তু মানুষেরও একটা আকাঙ্ক্ষা আছে যে আমরা কিছু এই রাষ্ট্র কাঠামোটার মধ্যে কিছু পরিবর্তন এবং সংস্কার। তবে আশা করি রাজনৈতিক দলগুলো, বিশেষ করে যারা আগামী দিনে সরকার গঠনের স্বপ্ন দেখে এখন রাজনীতির মাঠে আছেন, তারা এই বিষয়গুলো বিবেচনায় নিয়ে তাদের নির্বাচনী ইশতেহারটা আমাদের দিবেন। আমরা অপেক্ষায় আছি আর কি। এখন প্রফেসর ডক্টর সিদ্দিকুর রহমান খান এবং আলফাজ আনাম, আপনারা দুজন দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।